আসসালামু আলাইকুম। তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, এক্স্যাক্টলি আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য। কারণ আজকে আমি এই ক্লাসে তোমাদের যে রসায়ন বইটা আছে, এই রসায়ন বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই টপিক সেটা হচ্ছে জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করবে এবং জারণ বিজারণের যুগপৎ কিভাবে ঘটে, এই দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। তোমরা যদি তোমাদের টেক্সট পেপার এবং সাপ্লিমেন্টটা একটু ওপেন করো, তাহলে কিন্তু দেখতে পারবে যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে, ওই বোর্ডের প্রশ্নগুলোতে প্রতি বছরই কিন্তু জারণ বিজারণের যুগপৎ কিভাবে ঘটে, জারণ সংখ্যা নির্ণয় করো, এই রিলেটেড কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আসছে। এবং তুমি যদি একটু এমসিকিউ গুলোর দিকে যদি একটু লক্ষ্য করো, যে প্রত্যেক বছরই কিন্তু এই জারণ বিজারণ থেকে এমসিকিউ আসছে। তাই আমি বলতে পারি, তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু এই জারণ বিজারণ থেকে এমসিকিউ এবং একটা সৃজনশীল অবশ্যই থাকবে। তাই তুমি যদি এই বিষয়গুলো একটু কম বোঝো, অর্থাৎ অনেকে আছো যারা বোঝো কিন্তু আসলে ক্লিয়ারলি বুঝতে পারো না, তাহলে আমি বলবো এই ক্লাসটা তোমার জন্য। কারণ আজকে আমি এই যে জারণ সংখ্যা আছে, জারণ সংখ্যা নিয়ে যত রকমের সমস্যা আছে এগুলো দেখানোর চেষ্টা করব। এবং আমি গ্যারান্টি দিচ্ছি, যারা যারা আমার এই ক্লাসটা দেখবা, এই জারণ বিজারণের 14 গোষ্ঠী তুমি জানতে পারবা। ইয়েস, আমি গ্যারান্টি দিচ্ছি। জাস্ট আমার এই ক্লাসটা A to Z দেখে দেন তুমি কমেন্ট করে জানাইও। এখন তোমরা অনেকেই বিভিন্ন গ্রুপ থেকে আমার এই ক্লাসটা দেখতে পারো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা একটু কষ্ট করে আমার এই ক্লাসটার উপর একটু ক্লিক করো। ক্লিক করার পর ঠিক নিচের দিকে দেখতে পারবে সেটিং নামক একটা গোলাকার আইকন আছে, জাস্ট ওখানে একটা ক্লিক করো। ওখানে ক্লিক করার পর জাস্ট কোয়ালিটি নামক একটা অপশন আছে, ওইখানে ক্লিক করো। ওইখানে ক্লিক করার পর 720 লেখা আছে, ওইটা তুমি সিলেক্ট করে দাও। তাহলে কিন্তু আবার এই যে ক্লাসটা একদম ক্লিয়ারলি তুমি দেখতে পাবে। ওকে, আই হোপ তোমরা সবাই এখন আমার এই ক্লাসটা ক্লিয়ারলি দেখতে পারতেছো। ওকে, কেমিস্ট্রি পাওয়ার প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে এমডি রিফাত হোসেন। সো এখন আমি তোমাদের সাথে এই যে জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করবা, এইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ফার্স্টলি আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা কত, তোমরা কিন্তু সবাই বলবা যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাসটা করো, তাহলে তুমি কিভাবে ইলেকট্রন বিন্যাস করবা? যে প্রথম কক্ষপথে 2টা, পরবর্তী কক্ষপথে হচ্ছে 8টা, এই হচ্ছে কয়টা? টোটাল 10টা। এবং পরবর্তী যে কক্ষপথ আছে সেখানে কিন্তু একটা ইলেকট্রন বসবে। তুমি কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবে আমি কিন্তু এই জায়গায় সোডিয়ামের কিন্তু ইলেকট্রন বিন্যাস করেছি। যেখানে একটু যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে সর্ববহিস্থ যে শক্তির স্তর আছে, এইখানে কিন্তু একটা ইলেকট্রন আছে। একটু লক্ষ্য করো, একটু মনোযোগ দাও, তাহলে কিন্তু বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হবে। সো এখানে যদি তাকাও যে সোডিয়ামের সর্ববাহিরে কিন্তু একটা ইলেকট্রন আছে। এখন একটা ব্যাপার চিন্তা করো, তোমরা কিন্তু জানো যে পর্যায় সারণীর প্রতিটা মৌলই কিন্তু অষ্টক পূর্ণ করতে চায়। তাহলে সেই ক্ষেত্রে বা সেই হিসাবে তুমি যদি সোডিয়ামের কথাটা একটু চিন্তা করো, সোডিয়াম এখন চায় কি? সোডিয়াম এখন চাচ্ছে অষ্টক পূর্ণ হতে। এই জন্য ও এখন চায় যে ওর বাহিরে যেই ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা ত্যাগ করতে। অর্থাৎ এখন সোডিয়ামের যে বাহিরে যে ইলেকট্রনটা আছে, এখন সোডিয়াম এই ইলেকট্রনটাকে ত্যাগ করে দিবে। আর সোডিয়াম যদি ইলেকট্রনকে ত্যাগ করে দেয়, তাহলে কিন্তু সোডিয়াম প্লাসে পরিণত হবে। অর্থাৎ ও এখন একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। এখন তুমি চিন্তা করো, এইখানে কিন্তু সোডিয়াম প্লাস হইছে। কেন প্লাস হইছে? কারণ ওর বাইরে যে একটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটাকে ত্যাগ করে দিছে, অর্থাৎ ছাইরা দিছে। তুমি যদি এখন দেখো যে যারা ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ যারা ইলেকট্রন ছেড়ে দিবে, ওরা কিন্তু হচ্ছে পজিটিভ। তার মানে সোডিয়াম কিন্তু এখানে পজিটিভ হইছে। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে সোডিয়ামের তাহলে জারণ সংখ্যা কত, তুমি যদি এখানে একটু লক্ষ্য করো, এখানে সোডিয়াম প্লাস আছে, তার মানে এখানে কত আছে? এখানে কিন্তু প্লাস অন আছে। এখানে কিছু নাই, মনে মনে ভাবতে হবে, এখানে কিন্তু অন আছে। তার মানে সোডিয়ামের জারণ সংখ্যা কত? সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে প্লাস অন। এইভাবে তুমি যদি চিন্তা করো, এই যে ফ্লোরিন আছে, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, তুমি বলবা যে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। এখন যদি বলি যে তুমি একটু ইলেকট্রন বিন্যাস করো, তাহলে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করা শুরু করো, তাহলে কিন্তু দেখতে পারবা যে প্রথম যে কক্ষপথে বসবে 2টা ইলেকট্রন, পরবর্তী কক্ষপথে বসবে টোটাল 7টা ইলেকট্রন। 7 আর 2 হচ্ছে কিন্তু 9। এখন এই ফ্লোরিনও কিন্তু চাচ্ছে অষ্টক পূর্ণ করতে।
এই জন্য ফ্লোরিন যেই কাজটা করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ এই ক্ষেত্রে ফ্লোরিন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন মাইনাসে পরিণত হবে। কেন মাইনাস আসলো? কারণ তুমি যদি এখানে লক্ষ্য করো যে যারা ইলেকট্রন গ্রহণ করে ওরা কিন্তু মাইনাস হয়, অর্থাৎ ফ্লোরিন এই ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য কিন্তু ফ্লোরিনটা মাইনাস হয়েছে। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি তাহলে ফ্লোরিনের জারণ সংখ্যা কত? তুমি যদি এখানে লক্ষ্য করো যে ফ্লোরিন কিন্তু মাইনাস আছে, মাইনাসের পর কিছু নাই, মনে মনে ধরতে হবে কিন্তু এখানে অন, তার মানে ফ্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে কিন্তু মাইনাস অন। সেম ভাবে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, তোমরা কিন্তু সবাই জানো যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কিন্তু 8। তাহলে ইলেকট্রন যদি বিন্যাস করি তাহলে প্রথম যে কক্ষপথে বসবে হচ্ছে 2টা এবং পরবর্তী যে কক্ষপথে বসবে হচ্ছে 6টা, 6 আর 2 হচ্ছে কিন্তু 8। এখন যদি একটু লক্ষ্য করো এখানে যে অক্সিজেন আছে ওর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা। ও যদি কারো কাছ থেকে 2টা ইলেকট্রন পাইতো তাহলে কিন্তু ও অষ্টক পূর্ণ করতে পারতো। সো এই জন্য অক্সিজেন যে কাজটা করবে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, আর যারা ইলেকট্রন গ্রহণ করে ওরা কিন্তু মাইনাস হয়। তার মানে আমি বলতে পারি যে অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাসে পরিণত হবে। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এই যে অক্সিজেন আছে, অক্সিজেনের জারণ সংখ্যা কত? খুবই সিম্পল ব্যাপার, এখানে আছে কত? 2 মাইনাস, তার মানে হচ্ছে কিন্তু -2। আশা করি তোমরা সবাই এতটুকু ব্যাপার বুঝতে পারছো। অর্থাৎ যদি কোনো মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে বলে, জাস্ট তোমরা একটা কাজ করবা, একটু টেকনিক খাটাবা, সেটা হচ্ছে যে ওই মৌলটার ইলেকট্রন বিন্যাস করে দেখবা ওর বাহিরে অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কত আছে। এই ব্যাপারটা একটু চিন্তা করবা। ওর যে বাইরে যে কয়টা ইলেকট্রন আছে ও কি ইলেকট্রন ত্যাগ করতে চায় নাকি ইলেকট্রন গ্রহণ করতে চায়, এতটুকু যদি তুমি কাজ করো তাহলে কিন্তু কোনো মৌলের জারণ সংখ্যা খুব ইজিলি বের করতে পারবা। এখন আমি তোমাদেরকে স্পেশালি একটা কাজ করতে বলবো, সেটা হচ্ছে তুমি যদি লক্ষ্য করো যে পটাশিয়ামের কথাটা, যে পটাশিয়াম যার পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কিন্তু 19, তোমার যে কাজটা করতে হবে জাস্ট এই যে পটাশিয়াম আছে এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন তুমি করবা, করে ও সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে এইটা দেখে তুমি বলবা পটাশিয়ামের জারণ সংখ্যা কত। এবং সবাই আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানাবা যে পটাশিয়াম এর জারণ সংখ্যা কত। ফাইনালি আমি বলি যে এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া জারণ সংখ্যা কাকে বলে, সো সেটা হচ্ছে যে যৌগ গঠন করার সময় কোনো একটা মৌল যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে জাস্ট ধনাত্মক আয়নে এবং যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাহলে তাকে জারণ সংখ্যা বলে। আই হোপ তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে তোমরা সবাই জানাও। এখন যদি তোমরা একটু পর্যায় সারণীর দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে যে পর্যায় সারণীর যে গ্রুপ 1 আছে এই গ্রুপ 1 এ কারা কারা আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ক্যালসিয়াম, ফ্রান্সিয়াম, এইরকম কিন্তু মৌল আছে। এসএসসি লেভেলের জন্য জাস্ট তোমরা এই তিনটা মনে রাখবা যে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এর বেশি পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এখন এই যে গ্রুপ 1 এ যারা আছে এরা হচ্ছে কিন্তু ক্ষার ধাতু এবং এদের জারণ সংখ্যা হচ্ছে কিন্তু +1। এখন তুমি বলতে পারো যে জারণ সংখ্যা +1 কিভাবে হলো? ভাইয়া তুমি একটু চিন্তা করো, তুমি যদি সোডিয়াম, আমি কিন্তু তোমাকে দেখাইছি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে ওর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কিন্তু একটা ইলেকট্রন থাকে, আর সোডিয়াম চাইতো কি? সোডিয়াম চাইতো হচ্ছে ওর ইলেকট্রনটা ত্যাগ করতে। তার মানে হচ্ছে যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। কেন প্লাস? কারণ যারা ইলেকট্রন ত্যাগ করে ওরাই হচ্ছে কিন্তু প্লাস। তার মানে এই সোডিয়ামের জারণ সংখ্যা কত ছিল? +1। সেম ভাবে এখানে যদি লক্ষ্য করো লিথিয়ামের কথা, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। এবং লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে প্রথম শক্তি স্তরে 2টা, যে লিথিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কিন্তু একটা ইলেকট্রন আছে। তার মানে লিথিয়াম চাইবে কি? লিথিয়াম কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে চাইবে। এজন্য বলা যায় যে গ্রুপ 1 এ যারা যারা আছে ওদের প্রত্যেকের জারণ সংখ্যা হচ্ছে কিন্তু +1। এবার যদি তুমি চিন্তা করো যে গ্রুপ 2 এর কথা, গ্রুপ 2 তে কারা কারা আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, আরো অনেকগুলো আছে। এক্ষেত্রে আমি তোমাকে বলবো জাস্ট বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এই তিনটা মনে রাখবা, এর বেশি মনে রাখার কোনো দরকার নাই, ঠিক আছে?
এবং এই গ্রুপ 2 এর জারণ সংখ্যা হচ্ছে কিন্তু +2। এখন বলতে পারো যে +2 হইলো কিভাবে? তুমি একটু চিন্তা করো, একটু ইলেকট্রন বিন্যাস করো। জাস্ট আমি আরেকটা তোমাকে কাজ দিচ্ছি। এই যে ম্যাগনেসিয়াম আছে, তোমরা সবাই এই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেন ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হয় কত একটু বের করে দেন আমাকে ছবি তুলে কমেন্ট করে জানাবো। মানে হচ্ছে গ্রুপ 2 এর জারণ সংখ্যা হচ্ছে কত +2। এখন যদি তুমি চিন্তা করো যে গ্রুপ 17 এর কথা, গ্রুপ 17 তে কারা কারা আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইরকম কিন্তু মৌল আছে। ওদের কিন্তু জারণ সংখ্যা হচ্ছে -1। কেন -1? তুমি যদি একটু চিন্তা করো, আমি কিন্তু তোমাকে দেখাইছি যে ফ্লোরিন এর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অর্থাৎ একটা ইলেকট্রন দরকার ছিল। ও যদি একটা ইলেকট্রন পাইতো তাহলে কিন্তু অষ্টক পূর্ণ হতে পারতো। এই জন্য ও ইলেকট্রন গ্রহণ করবে, আর যারা ইলেকট্রন গ্রহণ করে ওরা হচ্ছে কিন্তু মাইনাস। এই কারণে ফ্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে কিন্তু -1। সেম ভাবে তুমি যদি এইগুলো যদি ইলেকট্রন বিন্যাস করে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি দেখতে পারবা যে প্রত্যেকটারই কিন্তু জারণ সংখ্যা হচ্ছে -1। এই ক্ষেত্রে আমি বলতে পারি, তুমি যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মৌল আছে, এই প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা করে জারণ সংখ্যা মুখস্থ করার এখানে কোনো মানেই নাই। কারণ কি? কারণ একটা জিনিস চিন্তা করো, তুমি তো জানো যে গ্রুপ 1 এ কারা আছে, গ্রুপ 2 তে কারা আছে, গ্রুপ 17 এ তো কারা কারা আছে। এখন তুমি একটা ব্যাপার চিন্তা করবা, যদি তুমি পারমাণবিক সংখ্যাটা জানো, একটু মনে মনে ইলেকট্রন বিন্যাসটা করবা, ওর বাইরে কয়টা আছে, ও ইলেকট্রন চায় নাকি ছাড়তে চায়, এই ব্যাপারটা যদি চিন্তা করো তাহলে কিন্তু খুব সহজে তুমি জারণ সংখ্যাটা পেয়ে যাবে। আর এইটাই হচ্ছে কিন্তু একটা টেকনিক। ব্যাপারটা হচ্ছে যদি তোমরা ক্লাসটা একটু মনোযোগ সহকারে একটু মনোযোগ দিয়ে তারপর যদি করো তাহলে কিন্তু খুব সহজে তোমাদের এই যে বিষয়গুলো কিন্তু আয়ত্ত হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু মৌলের জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব। তুমি যদি এখানে একটু তাকাও যে হাইড্রোজেন যার জারণ সংখ্যা হচ্ছে কত +1, অক্সিজেনের কত আমরা জানি -2, এবং অক্সিজেনটা যখন পার অক্সাইড হিসাবে আচরণ করবে তখন ওর জারণ সংখ্যা হবে কিন্তু -1, এবং অক্সিজেনটা যখন সুপার অক্সাইড হিসেবে আচরণ করবে তখন কিন্তু ওর জারণ সংখ্যা হবে -1/2। এতটুকু আমি তোমাদের প্রত্যেককে বলবো একটু মুখস্থ করে রাখো, কারণ তোমাদের কিন্তু এমসিকিউ তে লাগবে। ঠিক আছে, একটু কষ্ট করে এই কয়টা মাথায় রাখো। ঠিক আছে, এখন আমি তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নিরপেক্ষ পরমাণুর জারণ সংখ্যা 0। এই ব্যাপারটা হয়তোবা তোমরা শুনেছো। সো তুমি যদি এখানে একটু লক্ষ্য করো যে দেখতে পাবে যে অর্থাৎ বেরিলিয়াম আছে যার জারণ সংখ্যা হচ্ছে 0, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা 0, ফ্লোরিনের জারণ সংখ্যা 0। এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে আমরা তো জানি যে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কিন্তু +2, কেন এখানে 0 হলো? এটা হচ্ছে কিন্তু কোশ্চেন। আর এখানে একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে যে যারা নিরপেক্ষ অর্থাৎ যারা কারোর সাথে মিলিত হবে না ওদের কিন্তু জারণ সংখ্যা সবসময় 0। এই ব্যাপারটা মাথায় সেট করে রাখো যে যারা কখনো কারোর সাথে মিলিত হবে না ওদের জারণ সংখ্যা হচ্ছে 0। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া যে এখানে আপনি বলছেন যে বেরিলিয়াম এর জারণ সংখ্যা 0, ম্যাগনেসিয়াম এবং ফ্লোরিনের জারণ সংখ্যা 0, কিন্তু এই জায়গায় H2 এর জারণ সংখ্যা 0, Cl2 এর জারণ সংখ্যা 0, এটা কিভাবে হলো? আপনি তো বলছেন যে যারা কারোর সাথে মিলিত হবে না, কিন্তু এখানে তো হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। এই কোশ্চেনটা কিন্তু তোমরা করতে পারো। সো এখন একটা ব্যাপার চিন্তা করো যে এখানে H2, Cl2, Br2, N2, F2 এরা হচ্ছে কিন্তু দ্বিপরমাণু। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে ওরা কিন্তু নিজেরা পরস্পর কিন্তু যুক্ত হতে পারে, এজন্য ওদেরকে বলা হয় দ্বিপরমাণু, এবং এই ক্ষেত্রে ওদের জারণ মানটা হচ্ছে কিন্তু 0। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে একটু ভাইয়া এতটুকু মাথায় রাখো, জাস্ট এতটুকু মাথায় রাখো, এখানে কারা কারা আছে ওরা যখন আলাদা আলাদা ভাবে থাকবে তখন কিন্তু ওদের জারণ সংখ্যা হচ্ছে 0। এতটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আলোচনা করব। এখন যদি এখানে একটু লক্ষ্য করো যে এখানে দেখতে পারবা যে নিরপেক্ষ যৌগে পরমাণুর মোট জারণ সংখ্যার যোগফল 0। এই ব্যাপারটা যদি আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি, তুমি কিন্তু দেখতে পারছো যে হাইড্রোজেন H2 ছিল, ওর জারণ সংখ্যা যখন ও নিরপেক্ষ ছিল তখন ওর জারণ মান কত? 0। এখন H2 এর সাথে যখন ও যুক্ত হইবে, এখন ওরা কি একলা একলা আছে? ওরা কি আলাদা আলাদা ভাবে আছে না পরস্পর মিলিত হয়েছে? এখানে মিলিত হয় কিন্তু পানি উৎপন্ন করছে। এখন যদি তুমি এই যে যৌগটা আছে এই যৌগের জারণ সংখ্যা নির্ণয় করতে চাও তাহলে তুমি যেই কাজটা করবা, হাইড্রোজেন আমরা জানি যে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। আমরা কিন্তু প্রত্যেকে জানি কিন্তু হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। একটু লক্ষ্য করো, একটু মনোযোগ দাও, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবা।
এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, আমি এইরকম ভাবে যদি 2 থাকে তাহলে সেটা কিন্তু গুণ করে দিতে হয়, এটা কিন্তু তোমরা সবাই জানো। এবং এইখানে কি দিব, এইখানে দিব হচ্ছে কিন্তু প্লাস। এরপর অক্সিজেনের জারণ সংখ্যা কত একটু যদি মনে করার চেষ্টা করো, যে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, তার মানে আমি এখানে -2 দিব, দেন ব্র্যাকেট দিয়ে আটকাই দেবা। দেন যে কাজটা করবা সেটা হচ্ছে যে 2 এর সাথে অন গুণ করবা, তাহলে এখানে কত আসে 2, দেন প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে কিন্তু 2। এখন যদি তুমি একটু হিসাব করো যে +2 আর -2 জাস্ট কাটাকাটি যাবে, এখানে রেজাল্ট আসে কি, রেজাল্ট আসে হচ্ছে কিন্তু 0। তুমি এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারছো যে নিরপেক্ষ যৌগের পরমাণুর মোট জারণ সংখ্যার যোগফল হচ্ছে 0। এই যে পানি ছিল বা H2O ছিল, এর জারণ সংখ্যা হচ্ছে কিন্তু 0। এটা হচ্ছে ক্লিয়ার। এখন আরেকটা বিষয় একটু মাথায় রাখো, সেটা হচ্ছে এই যে পানি আছে, H2O যে যৌগটা আছে, এই যৌগটার উপরে কোনো চার্জ আছে? একটু লক্ষ্য করো, এর উপরে কোনো কি চার্জ আছে? আমি যদি তোমাকে বলি যে NO3-, এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই যে যৌগটা আর এই যে যৌগটা, এখন এইটার উপরে কোনো চার্জ আছে? নাই। এবং এইটার উপরে কি চার্জ আছে? ইয়েস আছে, সেটা হচ্ছে কি মাইনাস আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে কিন্তু একটা আদান বিশিষ্ট যৌগ, আর এটা হচ্ছে কিন্তু একটা আদান বিহীন যৌগ, মানে হচ্ছে নিরপেক্ষ যৌগ। এখন যদি তুমি একটু লক্ষ্য করো, এখানে কি লিখেছে যে আদান বিশিষ্ট যৌগে মোট জারণ সংখ্যার যোগফল আদান সংখ্যার সমান। এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, যে এখানে আমি দিলাম যে SO4 2- এবং NO3-। তুমি যদি লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে যে এখানে কিন্তু একটা চার্জ আছে SO4 2-, আর এখানেও কিন্তু NO3 কিন্তু মাইনাস চার্জ আছে। আর এখানে কি বলছে যে আদান বিশিষ্ট যৌগে মোট জারণ সংখ্যার যোগফল আদান সংখ্যার সমান। আমি যদি এইটার জারণ সংখ্যা বের করতে চাই, আমরা জানি যে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6, আমি এখানে +6 বসালাম, প্লাস এবং মাঝখানে প্লাস দিতে হয়, তোমরা কিন্তু সবাই জানো। অক্সিজেন যেটা আছে, এই অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। -2 দেওয়ার পরে জাস্ট আমি এই 4 গুণ করে দিব। আমি যদি 4টা গুণ করে দিই, আমার টার্গেট হচ্ছে আমি এখানে মিলাবো যে এখানে এই যে চার্জ 2- আছে, এই 2- হয় কিনা, ঠিক আছে? সো এখানে যদি তাকাও যে +6 এবং প্লাসে মাইনাসে মাইনাস, 4 দ্বিগুণে হচ্ছে কিন্তু 8। এখন যদি তুমি চিন্তা করো যে এখানে 8 আছে, এখানে বড়টার সাইন হচ্ছে কি মাইনাস, কারণ 8 হচ্ছে কিন্তু বড়, তাহলে এখানে আমি মাইনাস দিচ্ছি। 8 থেকে যদি 6 বাদ যায় থাকে হচ্ছে কিন্তু 2, -2। তাহলে তুমি যদি একটু যদি তাকাও তাহলে দেখতে পারবে যে SO4 এর জারণ সংখ্যা হচ্ছে কিন্তু -2। ব্যাপারটা বুঝতে পারছো ক্লিয়ারলি? তার মানে আমি এখন লিখতে পারবো যে H2SO4 is equal to 0 এবং SO4 2- ছিল is equal to -2। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন যদি তুমি একটু তাকাও যে তোমাকে বললো H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত, তুমি কিভাবে এই ব্যাপারটা চিন্তা করবা? একটা জিনিস চিন্তা করবা, এখানে H2SO4 আছে, হ্যাঁ H2SO4 আছে, এইটা সমান সমান কি লিখবা? 0, কারণ তুমি কিন্তু আগে জেনে আসছো নিরপেক্ষ যৌগের পরমাণুর জারণ সংখ্যার যোগফল 0। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি লিখতে পারি যে H2SO4 is equal to 0। এবং তুমি কার জারণ সংখ্যা নির্ণয় করতে চাও? তুমি সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে চাও। যার জারণ সংখ্যা নির্ণয় করবা ঠিক তাকে তুমি x ধরে নিবা। আমি আবারও বলতেছি, যার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে তাকে তুমি x ধরে নিবা। এখন যে কাজটা করবা, আমরা কিন্তু জানি যে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1, এটা কিন্তু জানো তোমরা। সো আমি লিখতেছি +1, ব্র্যাকেট দিয়ে এখানে দিবা হচ্ছে কিন্তু 2। দেন যে কাজটা করবা, এখানে প্লাস দিবা। এই যে সালফার আছে যেটাকে তুমি ধরেছো হচ্ছে কিন্তু x, জাস্ট এখানে x টা বসাবা, প্লাস এই যে অক্সিজেন আছে জারণ সংখ্যা কত? -2, সো এখানে কি বসাবা? -2, দেন গুণ করে দিবা 4 is equal to 0। এতটুকু তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পারছো। এখন দেখো জাস্ট আমার কি করতে হবে? গুণ করতে হবে। এখানে কিন্তু 2 এর সাথে যদি আমি অন গুণ করে দিই তাহলে 2 কে 2 প্লাস x প্লাস এই যে -2 আর 4 যদি গুণ করো 4 দ্বিগুণে হচ্ছে কিন্তু 8 এবং প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এখানে কিন্তু মাইনাস হবে, is equal to 0।
এতটুকু বুঝতে পারছো? দেন যে কাজটা করবা, এখন একটু যোগ বিয়োগ করবা। যদি এখানে x আছে এবং 8 থেকে যদি 2 বাদ দাও তাহলে কিন্তু থাকে হচ্ছে 6, এবং এখানে 8 আছে বড় এবং 8 এর আগে আছে মাইনাস, এই কারণে এখানে মাইনাসটা দিবা। ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু 0, বা x ইজ ইকুয়াল টু এখানে -6 আছে, আমি যদি এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু হয় +6। তার মানে সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো? তোমরা এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও। সবাই একটু কমেন্ট করে জানাও। এখন আমি তোমাদেরকে একটি স্পেশাল ভাইয়া কাজ দেব, সেটা হচ্ছে কি, এখানে যদি একটু তাকাও যে সোডিয়াম ক্লোরাইড আছে, রাইট? এই যে সোডিয়াম ক্লোরাইড, আমি বলে দিচ্ছি যে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। এখন আমি এখানে তোমাকে যে প্রশ্নটা করব যে তুমি এখানে সোডিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এখন তোমার যে কাজটা করতে হবে যে সোডিয়াম যে ক্লোরাইড আছে, এই সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম যেটা আছে এই সোডিয়ামের জারণ সংখ্যাটা একটু নির্ণয় করো। সবাই একটু কাজ করো ভাইয়া, সবাই এই সোডিয়াম ক্লোরাইড যৌগের সোডিয়াম যেটা আছে এই সোডিয়ামের জারণ সংখ্যাটা একটু বের করে দেখাও আমাকে। সবাই বের করে আমাকে একটু কমেন্ট করে জানাও যেখানে সোডিয়ামের জারণ সংখ্যা কত আসবে। প্রত্যেকে যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো না কেন, যেই যেখান থেকে আমার ক্লাসটা দেখে না কেন, তোমরা সবাই সোডিয়াম ক্লোরাইড যেটা আছে এই সোডিয়ামের জারণ সংখ্যাটা একটু নির্ণয় করে কমেন্ট কইরা প্রত্যেকে জানাবা। আই হোপ তোমরা এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে যদি বলি, এরা হচ্ছে কি, এরা হচ্ছে কিন্তু আদানবিহীন যৌগ, কারণ ওদের মাথায় তো কোনো চার্জ নাই, ঠিক আছে? এই যে সোডিয়াম ক্লোরাইড, ওদের কোনো মাথায় চার্জ আছে? নাই। এরা হচ্ছে কিন্তু আদানবিহীন যৌগ। তাহলে আদান বিশিষ্ট যৌগ কারা? তুমি কিন্তু এর আগে দেখেছো যে NO3- SO4 2- ওইগুলো হচ্ছে কিন্তু আদান বিশিষ্ট যৌগ। এখন তুমি কিভাবে ওই আদান বিশিষ্ট যৌগের অর্থাৎ জারণ সংখ্যা বের করতে পারবা, আমি এখন সেটাই এখানে দেখাবো। এখন তুমি যদি এখানে একটু লক্ষ্য করো, এখানে NnO4- ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করো, এটাই হচ্ছে কিন্তু কোশ্চেন। তাহলে তুমি একটা ব্যাপার চিন্তা করো, যারা আদান বিশিষ্ট থাকে ওদের কিন্তু মাথায় একটা চার্জ থাকে, রাইট? এখানে দেখতে পারতেছো যে MnO4-, তাহলে এখানে চার্জ কত? -1। তার মানে আমি যদি এখানে তোমাকে প্রশ্ন করি যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করো, তাহলে তুমি ফার্স্টলি কি লিখবা? প্রথমত হচ্ছে লিখবা MnO4 is equal to -1। কেন -1? কারণ আমরা সবাই জানি আদান বিশিষ্ট যৌগে মোট জারণ সংখ্যার যোগফল এই আধানের সমান। এই জন্য এখানে লিখেছি যে MnO4 is equal to -1। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এখন তোমার কাজ কি? এখন তোমার যে কাজটা করতে হবে, যার জারণ সংখ্যা নির্ণয় করবা ওইটাকে তুমি x ধরে নিবা, ঠিক আছে? জাস্ট আমি কিন্তু এখানে Mn এর পরিবর্তে x লিখতেছি। দেন এবার কি লিখবা? জাস্ট প্লাস। এটা কিন্তু তোমরা সবাই জানো অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? একটু মনে করো, -2, রাইট? সো -2, দেন এখানে গুণ করে দিবা 4 is equal to -1। এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারছো। দেন যেই কাজটা করবা, x এই প্লাস এ মাইনাসে মাইনাস, 4 দুগুণে হচ্ছে কত? 8 is equal to -1, বা x is equal to -8 আছে, আমি যদি এইটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে হবে কিন্তু +8, অর্থাৎ -1 + 8। আর x is equal to 8 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে কিন্তু থাকে হচ্ছে +7। তার মানে MnO4 এর ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা হচ্ছে +7। আই হোপ তোমরা সবাই এতটুকু বুঝতে পারছো। এখন যদি আমি তোমাদেরকে একটা স্পেশাল কাজ দিই যে তোমরা সবাই এখন SO4 2- এই যে যৌগটা আছে এখানে সালফার এর জারণ সংখ্যা নির্ণয় করো। প্রত্যেকে সবাই এখন এই সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো। তোমাদের কাজ হচ্ছে এটা, এবং নির্ণয় করে সালফারের জারণ সংখ্যা কত আসে আমাকে কমেন্ট করে সবাই জানাও। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। সো এখানে যদি দেখো যে আদানবিহীন যে সকল যৌগ আছে আর আদান বিশিষ্ট যৌগ আছে, তোমরা যেই কাজটা করবা, আদানবিহীনের ক্ষেত্রে যার সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল টু 0 বসাবা, যার জারণ সংখ্যাটা নির্ণয় করতে বলবে তাকে তোমরা x ধরে নিবা, বাস এতটুকু কাজ করবা। সেইম ভাবে
আদান বিশিষ্ট যারা আছে ওদের ক্ষেত্রে চিন্তা করবা, অর্থাৎ এখানে চার্জ কত আছে, যেমন এখানে আছে প্লাস আছে, তোমরা প্লাস অন বসাবা, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়েস মাইনাস আছে, মাইনাস অন বসাবা। আই হোপ তোমরা আমার এই ক্লাসটা দেখার পরে এই জারণ সংখ্যা সম্পূর্ণ কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন যদি তোমাদের পরীক্ষায় অর্থাৎ জারণ সংখ্যা নিয়ে যদি কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা অ্যান্সার দিতে পারবা, যেখান থেকে প্রশ্ন দিক না কেন। এই বিষয়গুলো একটু ফলো রাখলেই হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে জারণ সংখ্যাগুলো মুখস্থ করার এখানে কিছু নাই। আমি তোমাকে বলেছিলাম যে এখানে একটা টেকনিক খাটাতে হবে, সেটা হচ্ছে জাস্ট একটু মনে মনে ইলেকট্রন বিন্যাসগুলো চিন্তা করবা। তুমি যদি মনে মনে ইলেকট্রন বিন্যাস করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই অর্থাৎ জারণ সংখ্যা অর্থাৎ যে কোন মৌলটার জারণ সংখ্যা কত এটা কিন্তু বের করতে পারবা। এটা কিন্তু তোমাদের কাছে খুব ইজি মনে হবে। সো আজকের ক্লাসটাই হচ্ছে কিন্তু এই পর্যন্ত। আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা ক্লিয়ারলি এই ব্যাপারগুলো যতটুকু আলোচনা করেছি বুঝতে পারছো কিনা। তোমরা যেই যেখান থেকে আমার এই ক্লাসটা দেখো না কেন, বিভিন্ন গ্রুপ থেকে যদি তোমরা আমার এই ক্লাসটা দেখো, তোমরা সবাই এই ক্লাসটা ঠিক নিচে অর্থাৎ ভিডিওর ঠিক নিচে কমেন্ট করে জানাবা। এবং আরেকটা টপিক হচ্ছে যে জারণ বিজারণ যুগপৎ, যেটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জারণ বিজারণ যুগপৎ কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। সো পরবর্তী লেকচারে আমি এই জারণ বিজারণ যুগপৎটা নিয়ে একটু বেসিক্যালি আলোচনা করব, যাতে তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়।